Sir, immunity is a process to response over the antigens by our immune system of our body. Hello. It is a state of the body by which body can recognize an immunogen or an antigen, induces immune response and eliminates it from the body. Classify immunity. Classify koro immunity. So immunity হচ্ছে innate immunity আর acquired immunity. আর কিভাবে ক্লাসিফাই করা যায়? আর innate immunity কোনটা? আর কি আছে? স্যার innate immunityটা হচ্ছে আচ্ছা আরেকজন বলো আরেকজন অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি আছে তাইবুর মাসুদ জি স্যার আচ্ছা তুমি বলো তাহলে কি কি ইমিউনিটি আছে একটা ইনেট ইমিউনিটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর কিভাবে ক্লাসিফাই করা যায় অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি আচ্ছা ইনেট ইমিউনিটির কি কি প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স ইনেট ইমিউনিটি স্যার ইনবোর্ন যে ইমিউনিটিটা অ্যাকোয়ার করা হয় সেটা স্যার আর যেটা হচ্ছে সবার ক্ষেত্রেই মানে নন স্পেসিফিক মেমরি যেটা হয় নন স্পেসিফিক মেমরি না মেমরি থাকে না হ্যাঁ নন স্পেসিফিক আর মেমরি থাকে না এখানে কোনো মেমরি থাকে ইনেটে না স্যার মেমরি থাকে না রেসপন্স ইজ নন স্পেসিফিক তো যতবার আসবে একই ধরনের রেসপন্স হবে আর কি কি সেল আছে ইনেট ইমিউনিটির স্যার ম্যাক্রোফেজ আছে দেখে বলতে ফ্যাগোসাইটিক সেলস আছে স্যার এগুলো ফ্যাগোসাইটিক আর হচ্ছে কিছু ব্যারিয়ারস আছে ফিজিক্যাল ব্যারিয়ার আর কি স্যার এইগুলো জানি স্যার তাই আর কি আছে স্যার ডেনড্রাইটিক সেল ন্যাচারাল কিলার সেল What are the cells of acquired immunity? Acquired immunity কি কি সেল? T cell, B cell. স্যার এক্ষেত্রে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, T lymphocyte and B lymphocyte. আর innate immunity? স্যার innate immunity সেল হ্যাঁ কোন কোন সেল পার্টিসিপেট করে innate স্যার ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল আর ন্যাচারাল কিলার সেল এছাড়া কিছু সাবস্টেন্স থাকে সলিউবল সাবস্টেন্স কমপ্লিমেন্ট তারপর হচ্ছে স্যার বিভিন্ন সাইটোকাইন আচ্ছা ন্যাচারাল কিলার সেল কি কাজ করে স্যার এটা হচ্ছে মেইনলি ফ্যাগোসাইটোসিস করে তাই নাকি সেলকে ডিস্ট্রয় করে স্যার কোন সেলকে ডিস্ট্রয় করে স্যার ভাইরাস সেলকে ডিস্ট্রয় করে টিউমার সেলকে ডিস্ট্রয় করে ভাইরাস সেল নাকি ভাইরাস একটা হোস্ট সেলকে ডিস্ট্রয় করে স্যার ভাইরাস ইনফেক্টেড সেল আচ্ছা ভাইরাস ইনফেক্টেড সেল আর টিউমার সেল বলো আর কিভাবে করা যায় ক্লাসিফাই ইমিউনিটিকে অ্যাক্টিভ বললা প্যাসিভ বললা প্যাসিভ কি কিভাবে হয়
প্যাসিভ ইমিউনিটি কিভাবে মানুষ পেতে পারে? স্যার ভ্যাকসিনেশনের মাধ্যমে। স্যার প্রিফর্ম ইমিউনোগ্লোবুলিন এর মাধ্যমে, যেমন স্যার কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এটা একটা। আর এটা আমরা দিলাম। আর কিভাবে পাই? মায়ের থেকে পাই স্যার। মা থেকে কিভাবে আসতে পারে? আইজিজি স্যার, ব্রেস্ট মিল্কের দ্বারা আসে স্যার, আর ইনলেট প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে। ট্রান্সপ্লাসেন্টাল আর হলো থ্রু ব্রেস্ট মিল্ক, তো এই দুইটাই। আচ্ছা, আর কিভাবে ক্লাসিফাই করা যায় ইমিউনিটি? এই যে সেল মেডিয়েটেড ইমিউনিটি আর হলো অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। এটা বলা হয়েছিল গত দিনে। শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইমিউনিটিটা একটা হলো ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাই না? তারপরে আবার একটা আছে কি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, একটা অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভটা আবার ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ন্যাচারালটা হলো মা থেকে বাচ্চার মধ্যে যেটা যায়, ন্যাচারাল, প্যাসিভ ন্যাচারাল। আর এইটা আরেকটা হলো, আরেকভাবে ক্লাসিফাই করা যায়, এটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে সেল, কোন কোন সেল পার্টিসিপেট করে? হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট মেইনলি। তাহলে এটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরো কিছু কিছু সেল কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটিতে আসে, ওগুলো পরে আলাপ হবে। মেইনলি হলো হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। আর একটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, এটা মেইনলি মানে বি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইট কি করে? এটা প্লাজমা সেল হয়, হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি করে। এটা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির আরেকটা নাম হলো হিউমোরাল ইমিউনিটি। ঠিক আছে? তাহলে ইমিউনিটিকে কিন্তু অনেকভাবে ক্লাসিফাই করা যায়। তো যখন বলা হবে ক্লাসিফাই ইমিউনিটি, ওটা কিন্তু ইনেট, অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, আবার প্যাসিভ অ্যাক্টিভ দুইটাই বলে। প্যাসিভ অ্যাক্টিভের এক্সাম্পল আমরা জানি যে একটা মা যদি হেপাটাইটিস বি ইনফেক্টেড থাকে, বাচ্চা হলে বাচ্চাকে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি দিতে, মানে ইমিউনাইজেশন দিতে হয়। কিরকম? একটা হলো হেপাটাইটিস বি এইচবিসিজি যে ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস বি এর এগেইনস্টে যে ইমিউনোগ্লোবুলিন সেটা দিতে হয়, আর সাথে এইচবিসিজি ভ্যাকসিন দিতে হয়। তারপর টিটেনাস, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, তার কিন্তু টিটেনাস ইমিউনোগ্লোবুলিনও দিতে হয়। আবার টিটেনাস টক্সয়েড, টিটেনাস টক্সয়েডটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি ডেভেলপ করবে। আর টিটেনাস ইমিউনোগ্লোবুলিন যদি টক্সিন প্রডিউস করেই ফেলে 21 ডেজ পর্যন্ত, 3 উইক। আর কোথায় ইউজ করে? র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন ইউজ করা হয়, ভ্যাকসিনও ইউজ করা হয়। আর কিভাবে ক্লাসিফাই করে? যে এটা সেল মেডিয়েটেড আর অ্যান্টিবডি মেডিয়েটেড। সেল মেডিয়েটেড ইমিউনিটি সাধারণত ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ইন্ট্রাসেলুলার ফাঙ্গাস, এগুলোর এগেইনস্ট। আর সাধারণত সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেমন সাইটোটক্সিক টি সেল কিন্তু ভাইরাস ইনফেক্টেড সেলকেও কিল করতে পারে। কাজে ওইটা ভাইরাসের এগেইনস্টে মেইনলি অ্যান্টিবডি মেডিয়েটেড, কখনো কখনো সেল মেডিয়েটেড লাগে। তাহলে ভাইরাসের এগেইনস্টে বোথ অ্যান্টিবডি অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি লাগে। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হলো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এটাও ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। এবং এখানে যতই অ্যান্টিবডি তৈরি হোক, এগুলো কিন্তু এটাকে এলিমিনেট করতে পারে না। বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ক্ষেত্রে
buckets of antibodies are produced, মানে balti antibody without any protective effect in case of leprosy, because Mycobacterium leprae is an intracellular organism. So for intracellular organism, cell-mediated immune response is necessary. এবং cell-mediated immunity জন্য কোন সেল লাগে? হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এছাড়াও লাগে ম্যাক্রোফেজও লাগে। আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বি লিম্ফোসাইট, এটা প্লাজমা সেল হয় হয়ে বি লিম্ফোসাইট, when it is stimulated it is converted into from plasma cell IgM, and after that IgG, IgA, etc. এটাকে কি বলে? ক্লাস সুইচিং বলে। ক্লাস সুইচিং, ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচ, IgM থেকে IgG হয়ে যায়। IgMটা IgG হয় না, কিন্তু যে প্লাজমা সেল আছে ওই তখন প্রথমে IgM তৈরি করতো, পরে এটা ক্লাস সুইচ করে প্রথমে IgM হতো, তারপর ক্লাস সুইচ করে IgG, IgA এগুলো তৈরি করা শুরু। ঠিক আছে, তাহলে ইমিউনিটি কিন্তু ক্লাসিফিকেশন এরকম। আজকে অ্যাটেন্ডেন্স খুব কম, কাজে বেশি। প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স বলেছিলাম না গতদিনে? রাবিয়া মৌরি বলো প্রাইমারি। আচ্ছা ইশরাত বলো, ইশরাত আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি বলো স্যার প্রাইমারি ইমিউন রেসপন্স কি, সেকেন্ডারি ইমিউন রেসপন্স কি? স্যার প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে ফার্স্ট এক্সপোজারে যেটা হয় সেটা ল্যাগ পিরিয়ডটা স্যার অনেক বেশি থাকে, তারপরে স্যার প্রিডমিনেন্ট হচ্ছে IgM থাকে। আর স্যার সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে স্যার এটার হচ্ছে মানে সাবসিকুয়েন্ট এক্সপোজারের ফলে যেটা হয়, তারপর ল্যাগ পিরিয়ডটা খুব অল্প সময়, এখানে স্যার প্রিডমিনেন্ট হচ্ছে স্যার IgG। গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা অ্যান্টিজেন আজকে বলবো। তোমাদের আসো কতজন? 61, কতদিনে ছিল 160। এই কথাগুলো কিন্তু আমি গতদিনও বলেছি যে এটা অনেক কথা আসবে, এটা অগ্রিম। এগুলো যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে তখন এটা বোঝা যাবে। অ্যান্টিজেনের কথা কিন্তু আমরা বলেছি আগে, ফরেন অ্যান্টিজেন, এই সে ইমিউনোজেন। এখন আমরা যদি ডেফিনিশন জানতে চাই, হোয়াট ইজ অ্যান্টিজেন? তাহলে অ্যান্টিজেন, এনিথিং দ্যাট রিঅ্যাক্টস উইথ অ্যান্টিবডি ইজ অ্যান্টিজেন। বডিতে অ্যান্টিবডি আছে, তার সাথে যেটা যে জিনিসই এটা রিঅ্যাক্ট করবে এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। মানে অ্যান্টিজেনটা বলা হয়, মনে করা হয় ধরো চোর, আর অ্যান্টিবডি হলো পুলিশ। তো পুলিশের কাজ কি? চোর ধরা। যেখানে যেখানে অ্যান্টিজেন থাকবে অ্যান্টিবডি গুলো গিয়ে ওখানে বাইন্ড করবে। কোন অ্যান্টিবডি? অ্যান্টিবডি binds with that antigen with which it has a very good fit, মানে স্পেসিফিক্যালি। যদি মামস ভাইরাস, গতদিনে আমি বলেছিলাম মামস ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে ওইটা শুধু ওই অ্যান্টিবডি উইল বাইন্ড উইথ মাম ভাইরাস অনলি। মাম ভাইরাস ইটসেলফ ইজ অ্যান অ্যান্টিজেন, তাহলে স্পেসিফিক্যালি দ্যাট অ্যান্টিবডি বাইন্ডস উইথ মামস অ্যান্টিজেন, মামস ভাইরাল অ্যান্টিজেন। তেমনি ভাবে মিজলস ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে দ্যাট উইল বাইন্ড উইথ অনলি মিজলস ভাইরাস, নট দ্য মামস ভাইরাস। এই জন্য বলা হচ্ছে যেটা স্পেসিফিক্যালি। তা আমরা এই যে ডেফিনেশনটা যদি আমি ডেসক্রাইব করি প্রথমেই, যে একটা এনিথিং দ্যাট রিঅ্যাক্টস উইথ অ্যান্টিবডি ইজ অ্যান্টিজেন, এটা হলো মানে কমন একটা ডেফিনেশন।
কিন্তু আসল ডেফিনেশন এটা না। স্টুডেন্টদের জন্য কিন্তু এটা না। তাহলে মেডিকেল স্টুডেন্টদের জন্য যে পরের যে ডেফিনেশন সেটা হলো যে antigens are foreign substance which when introduced in body in a suitable host, in a suitable route, in a suitable dose. তিনটা কথা কিন্তু সুইটেবল হোস্ট, যেমন তোমার আচ্ছা সুইটেবল রুট, ইনসুলিন যদি আমরা মুখে খাই হবে, কাজ হবে না, এটা না। কিন্তু ইনসুলিন যে প্যারেন্টারাল দেওয়া হয়, এই ইনসুলিনের এগেইনস্টও কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে পারে, কারো কারো হয়। এরকম অনেক অ্যান্টিজেন আছে, মুখে খেলে কিছু হবে না, কিন্তু অন্য দিক দিয়ে যদি ঢোকে তাহলে এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ইন এ সুইটেবল ডোজটাও কিন্তু বেশি হইতে হবে, মানে সুইটেবল হইতে হবে। যেমন আমরা একটা প্রশ্ন করি যে টিটেনাস একজন মানুষের কি বারবার হতে পারে? কি ধারণা তোমাদের? ক্লস্ট্রিডিয়াম হয়েছে না? একজন উত্তর দাও। ইশরাত বলো, ক্লস্ট্রিডিয়াম টিটানি পড়া হয়েছে কিনা? জি স্যার, পড়ানো হয়েছে। তাহলে বলো যে একবার যদি টিটেনাস হয় বারবার হতে পারে? স্যার যদি স্যার সেই টিটেনাসের বিরুদ্ধে যদি স্যার ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে তো স্যার বারবার। ভ্যাকসিন না তো, টিটেনাস হয় কিনা, ভ্যাকসিন তো পরের কথা। ভ্যাকসিন দিলে তো আর টিটেনাস হবে না। জি স্যার। স্যার একবার হলে স্যার আর হওয়ার কথা না, কারণ অ্যান্টিবডিটা তো মানে স্যার মেমোরি হিসেবে তো স্যার থেকে যাওয়ার কথা। তো আসল কথা হলো যে টক্সিন কিন্তু খুব ভেরি স্ট্রং টক্সিন। অ্যান্টিবডি তৈরি হতে গেলে, ইমিউন রেসপন্স হতে গেলে একটা সার্টেন ডোজ লাগে। এই ডোজের কম হলে কিন্তু বডির ইমিউন সিস্টেম ওটাকে রিকগনাইজ করে না। এখন টিটেনাস টক্সিন এত বেশি ভিরুলেন্ট টক্সিন যে এটা যে ডোজে এর বডি ইমিউন সিস্টেমটা স্টিমুলেটেড হবে তার অনেক আগেই রোগী মারা যায়। তাহলে ধরো যে আমরা যদি এইচবিসিজি ভ্যাকসিনের কথা চিন্তা করি, বাচ্চাদের ক্ষেত্রে কি ডোজে দেয়? 5 মাইক্রোগ্রাম, অ্যাডাল্টদের জন্য 10 মাইক্রোগ্রাম দেয়। বাচ্চাদের জন্য আমরা 0.2 ন্যানোগ্রাম দিব, 10 ন্যানোগ্রাম দিব, হবে না কেন? এটা হলো সুইটেবল ডোজ না। 10 ন্যানোগ্রাম দিলে হবে না। একটা ডোজ আছে যে বাচ্চাদের জন্য 5 মাইক্রোগ্রাম দিতে হবে, অ্যাডাল্টের জন্য 10 মাইক্রোগ্রাম। হয়তো বাচ্চাদের জন্য 2 মাইক্রোগ্রাম দিলেও হতে পারে, কিন্তু ন্যানোগ্রাম দিলে হবে না। এই জন্য বলা হচ্ছে যে এর সুইটেবল ডোজ। টিটেনাসও কিন্তু একই কারণে, যে যতটুকু দিলে বডিজ ইমিউন সিস্টেম উইল বি স্টিমুলেটেড, বিফোর দ্যাট পেশেন্টস উইল ডাই। এই জন্য টিটেনাস কিন্তু বারবার হতে পারে। প্রশ্নটা আমরা করি যে টিটেনাস কি বারবার হতে পারে? হতে পারে। কারণটা কি? এই টক্সিনটা এত পটেন্ট টক্সিন যে ডোজে বডিজ ইমিউন সিস্টেমটা স্টিমুলেটেড হবে তার আগেই রোগী মারা যায়। কাজে এটা ওই জন্য টিটেনাস বারবার হতে। তাহলে আমরা বলছিলাম যে অ্যান্টিজেনের ডেফিনিশন, অ্যান্টিজেনস আর ফরেন সাবস্টেন্স, সেলফ না কিন্তু ফরেন হইতে হবে, which when introduced in body it is suitable antibody with which the antigen can react specifically. আমরা যদি ধরো যে এমএমআর ভ্যাকসিন ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিয়ে দিতে হয়, আমরা মুখে খেয়ে ফেললাম, হবে না, কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে না। ঠিক আছে? তাহলে ওইটা ইন্ট্রামাসকুলার বা সাবকিউটেনিয়াস ইনজেকশনই দিতে হবে। দিলে তাহলে এটা সুইটেবল রুট, আমরা মুখে খেলে এটা হবে না। কিন্তু তেমনি ভাবে সব অ্যান্টিজেন কিন্তু সব অ্যানিমেলের জন্য
এটা অ্যান্টি মানে ফরেন না, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন হইতে হবে ফরেন সাবস্টেন্স, এবং যদি সুইটেবল হোস্ট ইন এ সুইটেবল রুট ইন এ সুইটেবল ডোজ যদি দেওয়া হয়, তাহলে কি তৈরি করবে? ইট উইল প্রডিউস অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি হলো, এবং ওই অ্যান্টিবডির সাথে ওই অ্যান্টিজেনটাই শুধু বাইন্ড করবে, অন্য অ্যান্টিজেন না। এই জন্য বলা হয়তো উইথ হুইচ অ্যান্টিজেন রিয়াক্ট স্পেসিফিক্যালি। এই একটা ওয়ার্ড যদি ছুটে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে অ্যান্টিজেনস আর ফরেন সাবস্টেন্স which when introduced in body in a suitable host, in a suitable route, in a suitable dose, it produces antibody with which the antigen can react specifically. বুঝে গেছে? বুঝে গেছে জি কিনা? স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে অ্যান্টিজেনের ডেফিনেশনটা হলো যে অ্যান্টিজেনস আর ফরেন সাবস্টেন্স which when introduced in body in a suitable host, in a suitable route, in a suitable dose, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। It produces antibody with which the antigen can react specifically. এবং ইমিউনোজেন গুলিয়ে ফেলে। বইপত্রেও দেখি অনেক জায়গায় এখনো কখনো বলে অ্যান্টিজেন, কখনো বলে ইমিউনোজেন, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি? একই জিনিস কিন্তু। অ্যান্টিজেন্স, all immunogens are antigens, but all antigens are not immunogens. কিরকম? আচ্ছা, immunogens are foreign substance, একই জিনিস কিন্তু। একটা ডেফিনেশন শিখলেই মোটামুটি, which when introduced in body in a suitable host through a suitable route in a suitable dose, এগুলো কথা কিন্তু কমন, তাই না? ওখানে শুধু অ্যান্টিজেন্স ছিল, এখানে ইমিউনোজেন্স আসছে। তাহলে ইমিউনোজেন্স আর ফরেন সাবস্টেন্স which when introduced in body in a suitable host through a suitable route in a suitable dose, it produces immune response. ওখানে ছিল it produces antibody, ঠিক আছে? ওখানে অ্যান্টিবডি প্রোডাকশনের জায়গায় এই যে আমি আগেরটা দেখাই, it produces antibody, ঠিক আছে? এখানে কিন্তু এই জায়গায় শুধু আসবে হলো it produces immune response, এই যে immune response, either cell mediated or humoral. Humoral মানে আমরা বলেছি antibody mediated, with which it can react specifically. তাহলে immunogens are foreign substance which when introduced in body in a suitable host through a suitable route in a suitable dose, it produces immune response. ওখানে ছিল অ্যান্টিজেনের ক্ষেত্রে it produces antibody with which it reacts specifically. কিন্তু যখন either cell mediated or humoral or both, with which it can react specifically. ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন্স আর ফরেন সাবস্টেন্স which when introduced in body in a suitable host in a suitable route in a suitable dose, it produces antibody. আর immunogens একই জিনিস আর ফরেন সাবস্টেন্স which when introduced in body in a suitable host through a suitable route in a suitable dose, it produces immune response. Immune response আবার দুই ধরনের আছে, সেল মেডিয়েটেড হতে পারে, হিউমারাল হতে পারে, or both, with which it can react specifically. তাহলে ইমিউনোজেন আর অ্যান্টিজেনের ডিফারেন্স কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা, ডিফাইন অ্যান্টিজেন এন্ড ডিফাইন ইমিউনোজেন। বুঝা গেছে এটা? জি স্যার। তাহলে অ্যান্টিজেন শুধু অ্যান্টিবডি তৈরি করবে, আর ইমিউনোজেন অ্যান্টিবডিও করতে পারে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করতে পারে, অথবা দুটাই করতে পারে। বলা হয়
All immunogens are antigens. All antigens are not immunogen. All immunogens are antigens. All antigens are, but all antigens কথাগুলো বললাম এগুলা আসবে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো হ্যাপটেন। হ্যাপটেন নিজে নিজে কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না। যেমন ড্রাগ, অনেকে ড্রাগ খায়, দেখা যায় যে ড্রাগের এগেনস্টে রিয়াকশন, পেনিসিলিন, সেফালোস্পোরিন আর অনেক ড্রাগ, র্যাশ হয়, ড্রাগ র্যাশ বলে অনেকে। এগুলো কিছুই না, এগুলো কিন্তু ইমিউনোলজিক্যাল রিয়াকশন। তাহলে এগুলো কেমনে হলো? যে হ্যাপটেন্স আর ফরেন সাবস্টেন্স হুইচ ক্যানট প্রডিউস অ্যান্টিবডি বাই ইটসেলফ, but when with a carrier protein can produce antibody with which hapten alone can react. Drug কিন্তু itself cannot act as antigen. কিন্তু যখনই কোনো ড্রাগ, মানে when a drug binds with carrier protein may be RBC, maybe plasma protein, etc. ধরো আমরা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, আমরা জানি যে অনেক ড্রাগে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে সাইড ইফেক্ট হয় অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। কিভাবে হয়? এই ড্রাগটা গিয়ে আরবিসি মেমব্রেনে বাইন্ড করে হ্যাপটেন হিসেবে। আরবিসি মেমব্রেনটা তখন একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে হ্যাপটেন হলো ড্রাগ, আরবিসি মেমব্রেনের সাথে বাইন্ড করলো, আরবিসি মেমব্রেন অ্যাক্টস অ্যাজ ক্যারিয়ার। তখন কিন্তু হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স হয়ে গেল। নর্মাল আরবিসি কিন্তু ফরেন সাবস্টেন্স না, সেলফ, ইট ইজ নট রিকগনাইজড অ্যাজ ফরেন। বাট হোয়েন হ্যাপটেন্স বাইন্ড উইথ আরবিসি মেমব্রেন, the structure is changed. This changed structure acts as foreign substance for body, which is then recognized by the body's immune system against carrier and against hapten carrier complex. আমি নিচে বলেছি antibodies are developed against hapten, against carrier and against hapten carrier complex. তিনটার এগেইনস্ট হতে পারে। তাহলে এগেইনস্ট হ্যাপটেন, তো তাহলে এরপরে যখনই সে ড্রাগের সাথে রিঅ্যাক্ট করবে, করে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। তারপরে আরেকটা কি? এগেইনস্ট ক্যারিয়ার, তার আরবিসি মেমব্রেন অ্যাক্টস অ্যাজ ক্যারিয়ার। when the antibody binds with RBC membrane, মানে RBC মেমব্রেনের এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তখন কি হবে? যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অ্যাক্টিভেশন হয়, হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হয়, ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এটা ছবিটা একে বুঝাইলে ভালো হতো। তাহলে হ্যাপটেন্স তাহলে কি হলো? হ্যাপটেন্স আর ফরেন সাবস্টেন্স, স্মল ইন সাইজ, which cannot produce antibody by itself, but when it binds with a carrier protein, it can produce antibody with which hapten alone can react. আমরা তো সবাই পেনিসিলিন, সেফালোস্পোরিন খাই, আমাদের কিন্তু সবার ড্রাগ রিয়াকশন হয় না। About 10% of the total population who consume penicillin, cephalosporin develop drug reaction. মানে এটা হলো, তাহলে এই কাদের হয়? যাদের বডিতে কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে,
তখন আবার যখন এটা ঢুকবে তখন এর সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করে এই রিঅ্যাকশনটা করে। তাহলে হ্যাপটেন্স আর ফরেন সাবস্টেন্স হুইচ ক্যানট প্রডিউস অ্যান্টিবডি বাই ইটসেলফ, বাট when it binds with a carrier protein it can produce antibody with which hapten alone can react. একবার যখন হয়ে যায় অ্যান্টিবডি তখন আর সে ক্যারিয়ার আর ধার ধারে না, তখন সে একাই, মানে পেনিসিলিন দিয়ে আরবিসি মেমব্রেনের সাথে বাইন্ড না করে অ্যান্টিবডি তৈরি করতে পারলো না। কিন্তু once antibody is produced that it does not need help from the carrier protein. হ্যাপটেন অ্যালোন, যে কতগুলো বন্ধু আছে না যে তাদের সাহায্য নিয়ে একটা কাজ উদ্ধার করলো, যখন কাজটা উদ্ধার হয়ে গেল তখন আর তার আর ধার ধারে না, এটাই। তাহলে haptens are foreign substance which cannot produce antibody by itself, but when it binds with a carrier protein it can produce antibody with which hapten alone can react. আমরা আগে বলেছিলাম যে হ্যাপটেন ইনডিউসড অ্যান্টিবডি বলেছি তিনটা হতে পারে, এগেনস্ট হ্যাপটেন, এগেনস্ট ক্যারিয়ার অ্যান্ড এগেনস্ট হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স, এবং এটাই কিন্তু ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়ার মেকানিজম। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কিন্তু একটু যারা ভালো করে আমরা জিজ্ঞাসা করি যে ডিসকাস দ্য ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া, মেকানিজম অফ ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া। বুঝতে পেরেছে ব্যাপারটা? জি স্যার। স্যার যে ড্রাগটা আসবে ওইটা হচ্ছে হ্যাপটেন হিসেবে কাজ করবে এবং ওইটা হচ্ছে আরবিসি মেমব্রেনের সাথে যে অ্যাটাচ করে হচ্ছে যে হ্যাপটেন আর ক্যারিয়ার প্রোটিন, মানে আরবিসি মেমব্রেনকে ক্যারিয়ার প্রোটিন হিসেবে ইউজ করবে। তো হ্যাপটেন আর ক্যারিয়ার প্রোটিন হচ্ছে কমপ্লেক্স ফর্ম করবে, যে কমপ্লেক্সটা হচ্ছে ইনডিউসড করবে অ্যান্টিবডি ফর্মেশনে। আর পরবর্তীতে যখন শুধুমাত্র অ্যালোন হ্যাপটেন আসবে তখন কি করবে, ওই অ্যান্টিবডিটা হচ্ছে ওই ডিরেক্ট হচ্ছে হ্যাপটেনের এগেইনস্টে কাজ করতে পারবে। গুড, কিন্তু আমি তো জিজ্ঞাসা করলাম তোমাকে যে হেমোলাইটিক অ্যানিমিয়া কেমনে হয় তখন। হ্যাঁ, ওইখানে ক্ষেত্রে হচ্ছে যে আরবিসি এই যে অ্যান্টিবডি যেটা প্রোডিউস হলো, যেটা আমরা বললাম এগেইনস্ট ক্যারিয়ার প্রোটিনের এগেইনস্ট হচ্ছে যে অ্যান্টিবডি প্রোডিউস হবে। যেহেতু আরবিসি মেমব্রেন এখানে অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, তাহলে ওই অ্যান্টিবডিটাই আরবিসি মেমব্রেনের সাথে অ্যান্টিজেন হিসেবে কাজ করে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স করবে, যেটা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করে হচ্ছে মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্ম করবে, যেটা হচ্ছে লাইসিস অফ আরবিসি মেমব্রেন, আলটিমেটলি হেমোলাইসিস। গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্টিজেন, ইমিউনোজেন এবং হ্যাপটেন, তাই না, তিনটে আমরা জানলাম। ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন পরীক্ষায় থাকে। অ্যান্টিজেনের কতগুলো ক্রাইটেরিয়া আছে, যে মানে ভালো অ্যান্টিজেন, খারাপ অ্যান্টিজেন, এই সে বিভিন্ন। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন? প্রথম কথা হলো যে ইট মাস্ট বি ফরেন, মানে ফরেননেস নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। ইট মাস্ট বি ফরেন। কখনো কখনো অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যেটা হয়, সেলফ অ্যান্টিজেন অ্যাক্টস অ্যাজ ফরেন অ্যান্টিজেন, ওটা চেঞ্জ হয়, ওটা পরে জানা যাবে। যেমন যে আরবিসি মেমব্রেনের সাথে যে ড্রাগ বাইন্ড করলো হ্যাপটেন, বাইন্ড করে যে আরবিসি সারফেস স্ট্রাকচার চেঞ্জ করে দিল, তখন কিন্তু ওটা ফরেন, ওটা আর চিনতে পারে না বডিতে, তখন ফরেন হয়েছে। মানে বডির ইমিউন সিস্টেম মনে করে যে এটা ফরেন সাবস্টেন্স, তখন এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া ইমিউন রেসপন্স হবে না, ঠিক আছে। তাহলে ক্রাইটেরিয়া অফ অ্যান অ্যান্টিজেন, এটা এক নম্বর হলো ফরেন হইতে হবে। তাহলে মোর দ্য ফরেননেস, মোর অ্যান্টিজেনিক দ্য সাবস্টেন্সেস। এক্সপ্লেনেশন যদি আমরা বলতে চাই, ধরো যে শূকরের চামড়া যদি মানুষের লাগানো হয়, বা শূকরের কিডনি বা হার্ট এরকম লাগিয়েছে না, কি যেন নাম, শূকরের হার্ট প্রথমে মানুষের লাগালো, কি যেন নাম তার, কে জানো? একজন বলো দেখি, শূকরের হার্ট যে মানুষের প্রথম লাগিয়েছিল, তারপরে তো হার্ট ট্রান্সপ্লান্টের, কি নাম ওই ডাক্তার, মানে সায়েন্টিস্টের? নেক্সট ক্লাসে বলবা।
ডক্টর বাইনিও রেলিগা। না না, এটা আগামী ক্লাসে বলবা। সুমাইয়া না, তোমার রোল নাম্বার কত? স্যার 116। হ্যাঁ, তুমি বলবা আগামী ক্লাসে কে মানে এটা প্রথম করেছিল। ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোর দ্য ফরেননেস, মোর দ্য অ্যান্টিজেনিক সাবস্টেন্সেস। মানুষের কিডনি, একজনের কিডনি আরেকজনের লাগাইলে এটা কিন্তু চান্স অফ রিজেকশন ইজ রিডিউসড, তাই না? লাগাই তো, এটা অ্যালোগ্রাফট ট্রান্সপ্লান্ট করে। কিন্তু যদি একটা বন্য প্রাণীর শূকরের কিডনি যদি মানুষকে লাগানো হয়, ওটা টিকবে না। ঠিক আছে? মানে বেশি ফরেন, শূকরের অ্যান্টিজেনটা বেশি ফরেন, মানুষের অ্যান্টিজেনটা হলো লেস ফরেন। এটা আমরা টেস্ট করে আরো কত ফরেননেস কমানো যায় এটা দেখে দেখে তারপরে লাগানো হয়। তাহলে মোর দ্য ফরেননেস, মোর দ্য অ্যান্টিজেনিক সাবস্টেন্সেস। হ্যাঁ, তার মানে মানুষ, একজন মানুষ কিডনি আরেকজনকে লাগানো যায়, কিন্তু যদি একটা অ্যানিমালের কিডনি লাগাই তাহলে কিন্তু এটা টিকবে না সাধারণ। এটার কারণে অ্যানিমালের কিডনি হলো বেশি ফরেন। যত বেশি ফরেন হবে তত বেশি অ্যান্টিজেনিক হবে, তত বেশি বডির ইমিউন সিস্টেমটা ওর এগেনস্টে অ্যাক্টিভেটেড হবে, তত তাড়াতাড়ি এটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে কথা হলো যে অ্যান্টিজেন মাস্ট বি ফরেন, এবং ফরেন কিরকম? মোর ফরেননেস, মোর অ্যান্টিজেনিক দ্য সাবস্টেন্সেস। এটা আরেকটা হচ্ছে মলিকুলার ওয়েট। দ্য মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স, এটা কিন্তু ডিপেন্ড করে, মানে একটা সাবস্টেন্স অ্যান্টিজেনিক কিনা এর মলিকুলার ওয়েটের উপর অনেকটা ডিপেন্ড করে। সাধারণত 1 লাখ ডেলটন, কেউ কেউ অন্য ইউনিটও এক্সপ্রেস করে। ইউজুয়ালি এটা বেশি যদি হয় দ্যাট ইজ অ্যান্টিজেনিক। 1 লাখ ডেলটন, অন্য ইউনিটও আছে। আর এক্সেপশন হলো সিল্ক ফাইবার, এটা 10,000 ডেলটন। এটা এটা কিন্তু 10,000 হলো এটা অ্যান্টিজেনিক, এটা হলো এক্সেপশন। হ্যাঁ, এটা এক্সেপশন। তাহলে ইউজুয়ালি মোর দেন 1 লাখ, এখনই দরকার, ইউজুয়ালি মোর দেন 1 লাখ হলে, ইউজুয়ালি মোর দেন 1 লাখ ডেলটন যদি হয় তাহলে এটা হলো অ্যান্টিজেনিক, এর কম হলে হয় না। ক্লাসে আছে। আর এক্সেপশন হলো সিল্ক ফাইবার 10,000, কিন্তু ইট ইজ অ্যান্টিজেনিক। কেমিক্যাল কমপ্লেক্সিটি হলো হোমোপলিমার আর লেস অ্যান্টিজেনিক দ্যান হেটারোপলিমার। হোমোপলিমার মানে যেমন টাইরোসিন, 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 এগুলো হলো অনেক সব অ্যামাইনো অ্যাসিডগুলো সেম, এগুলো হলো হোমোপলিমার। এটা হলো লেস অ্যান্টিজেনিক। হেটারোপলিমার হলো টাইরোসিন, লিউসিন, ফিনাইলঅ্যালানিন, অ্যালানিন, এই যে এগুলো হলো হেটারোপলিমার, এগুলো হলো মোর অ্যান্টিজেনিক। তাহলে হোমোপলিমার ইজ লেস অ্যান্টিজেনিক, হেটারোপলিমার ইজ মোর অ্যান্টিজেনিক। এই তিনটা ক্রাইটেরিয়া। কিন্তু আবার আরেকটা আছে কতগুলা রিজিডিটি, যেমন ডিএনএ, নর্মাল ডিএনএ ইট ইজ নট অ্যান্টিজেনিক, কিন্তু যখনই এটা ডিএনএটা ভেঙে যায় তখন আবার এর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হতে পারে, এরকম। তাহলে আমাদের তিনটা কিন্তু ক্রাইটেরিয়া মেইনলি হলো ফরেননেস, মলিকুলার ওয়েট, কেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্সিটি। তাহলে ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন বা ক্রাইটেরিয়া অফ অ্যান অ্যান্টিজেন, এক নম্বর হতে হবে ইট মাস্ট বি ফরেন। কিরকম ফরেন? মোর দ্য ফরেননেস, মোর অ্যান্টিজেনিক দ্য সাবস্টেন্সেস। মলিকুলার ওয়েট, molecular weight usually the antigens have molecular weight more than 1 lakh Dalton. Less than 1 lakh, they are not antigenic.
কিন্তু এক্সেপশনটা কোনটা? সিল্ক ফাইবার 10,000 হলে ইট ইজ অ্যান্টিজেন। মলিকুলার ওয়েট। আর একটা হলো কেমিক্যাল কমপ্লেক্সিটি। হোমোপলিমার্স আর লেস অ্যান্টিজেনিক দেন হেটেরোপলিমার। হোমোপলিমার মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা একই, টাইরোসিন টাইরোসিন টাইরোসিন, হ্যাঁ এটা হোমোপলিমার। আর হেটেরোপলিমার হলো টাইরোসিন ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। তাহলে আমরা আজকে কিন্তু অনেকগুলা আলাপ করলাম। একটা হলো অ্যান্টিজেন, এনিথিং দ্যাট রিঅ্যাক্টস উইথ অ্যান্টিবডি ইজ অ্যান্টিজেন, এটা হলো লেম্যানস ডেফিনিশন। আর তোমাদের জন্য নিচেরটা, অ্যান্টিজেন্স আর ফরেন সাবস্টেন্স which when introduced in body in a suitable host, in a suitable route, in a suitable dose, it produces antibody with which antigen can react specifically. Specifically কি জিনিস আমরা আগেই বলেছি যে tetanus toxin এর against যে antibody that will not bind with toxins, that is botulinum toxin, এরকম measles virus এর against যে antibody that will not bind react with mumps virus, এরকম specific. The antigens are foreign substance which when introduced in body in a suitable host, in a suitable route, in a suitable dose, it produces antibody with which the antigen can react specifically. Immunogen কি? Immunogens are foreign substance which when introduced in body in a suitable host through a suitable route, in a suitable dose, it produces immune response. Antigen এর ক্ষেত্রে ছিল it produces antibody, আর এখানে it produces immune response. Immune response আবার দুই ধরনের আছে, সেল মেডিয়েটেড আছে, হিউমোরাল মানে অ্যান্টিবডি মেডিয়েটেড। এটা একটা হতে পারে, দুটাও হতে পারে। তাহলে immunogens are foreign substance which when introduced in body in a suitable host through a suitable route, in a suitable dose, it produces immune response, either cell mediated or humoral or both, with which it can react. But all antigens are not immunogens. Explain this statement. পরীক্ষায় কিন্তু থাকবে এটা। Haptens. Haptensটা কি? Haptens are foreign substance which cannot produce antibody by itself, but when it binds with a carrier protein, it can produce antibody with which hapten alone can react. Example হলো drugs, হ্যাঁ, এবং এখানে যখন হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স হয়, এই অ্যান্টিবডি ডেভেলপ হয় আইদার হ্যাপটেন মানে এগেনস্ট হ্যাপটেন, এগেনস্ট ক্যারিয়ার অ্যান্ড এগেনস্ট হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স। তো এখানে যেটা আমরা বললাম যে ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া কিভাবে হয় পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হবে। ওইটা যারা উত্তর দিতে পারবে তারা আমরা ধরে নেব যে সে এটা বুঝেছে। ঠিক আছে? তোমরা জানো যে মাইক্রোবায়োলজিতে কিন্তু সবচেয়ে বেশি অনার্স পাই, কারণ আছে, আমরা এমনি তো দেই না, মুখ দেখে না। 200 জনের মধ্যে হয়তো দেখা গেল যে 30 জন অনার্স পেয়ে গেল, 25 জন, বাদ বাকি পায় না। যারা ভালো করবে তারা পাবে। ঠিক আছে? এগুলো আর ইজি ক্লাস করলে, ক্লাস না করলে কিন্তু এর চাইতে কঠিন আর জিনিস নাই। আচ্ছা, তারপরে ক্রাইটেরিয়া অফ অ্যান অ্যান্টিজেন বা ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, দুইটাই থাকে পরীক্ষায়। ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ অ্যান অ্যান্টিজেন অথবা ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, দুইটাই হতে পারে। 1 নম্বর হলো ফরেননেস, মোর দ্য ফরেননেস মোর অ্যান্টিজেন দ্য সাবস্টেন্সেস, মানে প্রথম কথা হলো যে অ্যান্টিজেন হতে গেলে এটা ফরেন সাবস্টেন্স হতে হবে, ইট মাস্ট বি ফরেন, সেলফ হলে হবে না। কখনো কখনো অটোইমিউনিটি হয়, সেলফ অ্যান্টিজেন অ্যাক্টস অ্যাজ ফরেন সাবস্টেন্স বিভিন্ন কারণে, যে কারণে যে more the foreignness, more antigenic the substance is. Molecular weight of a substance, এটা সাধারণত বলা হয় যে অ্যান্টিজেন মানে molecular weight of an antigen should be more than 1 lakh Dalton.
এক্সেপশন হলো সিল্ক ফাইবার 10,000 ডাল্টন, কিন্তু এটা ইমিউনোজেনিক। আর হলো কেমিক্যাল কমপ্লেক্সিটি, ফরেননেস, মলিকুলার ওয়েট একটা আছে, কেমিক্যাল কমপ্লেক্সিটি, হোমোপলিমার আর লেস অ্যান্টিজেনিক দেন হেটেরোপলিমার। হোমোপলিমার কোনটা? টাইরোসিন, টাইরোসিন এরকম, শুধু টাইরোসিন না, একই ধরনের অ্যামাইনো অ্যাসিড, লিউসিন, 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 লিউসিন এরকম। আর হেটেরোপলিমার হলো বিভিন্ন অ্যান্টি অ্যামাইনো অ্যাসিডের দ্বারা যে পেপটাইডটা তৈরি হয়, পলিপেপটাইডটা বা প্রোটিন, যেমন টাইরোসিন, লিউসিন, ফিনাইলানিন, অ্যালানিন, আইসোলিউসিন এরকম বিভিন্ন। তাহলে কেমিক্যাল কমপ্লেক্সিটি হলো হোমোপলিমার্স আর লেস অ্যান্টিজেনিক। আমরা যদি অন্যভাবে বলতে চাই, হেটেরোপলিমার আর মোর অ্যান্টিজেনিক দেন হোমোপলিমার। ঠিক আছে, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? স্যার সুইটেবল হোস্ট এটা যদি একবার বলতেন। সুইটেবল হোস্ট যেমন ধরো যে একটা অ্যান্টিজেন মানুষে ইমিউন রেসপন্স করবে, এটা গরু ছাগলের করবে না। ঠিক আছে, একটা এক্সাম্পল কিভাবে দেওয়া যায় এটা, ধরো যে বিষ মানুষে ঢুকে যায়, তাহলে মানুষ তো মারা যায়, তাই না? যদিও এটা ইমিউন রেসপন্স না, কিন্তু বিষ দিয়ে এটা কিছু হয় না। ঠিক আছে, তো একই একটা কোনো অ্যান্টিজেন এক হোস্টে এটা ইমিউন রেসপন্স করবে, অন্য হোস্টে এটা করবে না। সেটাই জেনে রাখো। ধরো যে সব অ্যান্টিজেন কিন্তু মানুষের অ্যান্টিবডি তৈরি করবে না, কিন্তু কোনোটা করবে। যেটা অ্যানিম্যালে অ্যান্টিবডি তৈরি করবে সেটা আবার মানুষে করবে না, যেটা মানুষে করে না সেটা হয়তো অ্যানিম্যালে করবে, এরকম। ঠিক আছে, তাহলে সুইটেবল হোস্ট যেমন ধরো মানুষের আমরা যে কুমস টেস্ট করি, কুমস টেস্টটা কি জানো তো? তোমরা জানার কথা না, এটা হলো অ্যান্টি হিউম্যান ইমিউনোগ্লোবুলিন জি, মানে মানুষের ইমিউনোগ্লোবুলিন জি গোটে দেওয়া হয়। গোটের বডি তখন এই মানুষের ইমিউনোগ্লোবুলিন জি এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে একজনের ইমিউনোগ্লোবুলিন জি আমরা আরেকজনকে দিলে, মানুষকে দিলে কিন্তু এটা অ্যান্টিবডি তৈরি হবে না। সাধারণত আমরা প্লাজমা থেরাপি নিচ্ছি, অ্যান্টিবডি তৈরি হতে পারে কিন্তু সাধারণত হয় না। কিন্তু এটা যদি গোটে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের ইমিউনোগ্লোবুলিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি। তাহলে সুইটেবল হোস্ট কোনটা? গোট হলো মানুষের ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য। তেমনি ভাবে গোটের বা ইমিউনোগ্লোবুলিন জি যদি মানুষকে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের বডিও এটা এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে মানুষ কিন্তু তখন সুইটেবল হোস্ট, গোট কিন্তু সুইটেবল হোস্ট হলো না। যখন ইমিউনোথেরাপি প্রথম তৈরি করলো মাউসে দেওয়ার পরে, মানুষের দেওয়ার পরে ইনফেকশন গুলো সব ক্লিয়ার হয়ে যায়। মহা খুশি সায়েন্টিস্টরা, এত পাওয়া গেছে। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল যে মানুষের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তাহলে তখন ওইটা আবার বাদ পড়ে গেল। তাহলে সুইটেবল হোস্ট বলতে এটা বোঝা গেছে কিনা? জি স্যার। মানুষের অ্যান্টিবডি একজন থেকে আরেকজনকে দিলে অ্যান্টিবডি নাও হতে পারে, কিন্তু এটা যদি অন্য কোনো অ্যানিমেলে দেওয়া হয়, that animal will produce antibody against it. ওটা হলো suitable host for producing antibody. ঠিক আছে, বোঝা গেছে তো? জি স্যার। ঠিক আছে, আর কিছু কোশ্চেন? এই যে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়াতে যদি ড্রাগটাকে সরিয়ে ফেলা হয় তাহলে ও কি হিমোলাইটিক অ্যানিমিয়াটা পারসিস্ট করবে? ব্লাড সরিয়ে ফেললে? স্যার, ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়াতে যদি ড্রাগটা সরিয়ে ফেলা হয়
মানে ব্লাড ড্রাগটা না নেয়? সরাবা কেমনে? শোনো, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। ইমিউনোগ্লোবুলিন প্রথম ক্লাস তো, অ্যান্টিবডিটা থাকে হলো প্লাজমাতে, ঠিক আছে? জি স্যার। এই প্লাজমা ফেরেসিস বলে একটা টার্ম আছে, প্লাজমা ফেরেসিস মানে ব্লাডটা বের করে প্লাজমাগুলো সেপারেট করে ওইখানে সেলগুলো আলাদা করে আবার সেলগুলো রিইনফিউজ করে দেওয়া হয়, প্লাজমাটা ফেলে দেওয়া হয়, কারণ হলো প্লাজমাতে অ্যান্টিবডি থাকে, ঠিক আছে? তাহলে আরবিসি ফেলে দিয়ে লাভ না, আরবিসি তো এমনি কয়েকদিন পরে, এমনি 3 মাস পরে এমনি মরে যাবে, কিন্তু প্লাজমাতে যে অ্যান্টিবডি গুলো থাকে সেটা ফেলে দিলে কিছুটা, কিন্তু ওইটা তো আবার হবে বডির ইমিউন সিস্টেম, মেমোরি সেল হয়ে থাকলো না, মেমোরি সেল, ওগুলো সমস্যা করতে পারে। ইমিডিয়েটলি হয়তো কিছু রিলিফ পাওয়া যেতে পারে, লং টার্মে হয়তো আস্তে 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 প্লাজমা ফেরেসিস করলে হয়তোবা ইমিডিয়েটলি অ্যান্টিবডি গুলো ফেলে দেওয়া যাবে, তখন অ্যান্টিবডি থাকবে না, র্যাশ ট্যাশ কমে যাবে। প্লাজমা ফেরেসিস বলে, এটা পরে আলাপ হবে, বুঝতে পারবো। আর কিছু? ঠিক আছে, আজকে তোমরা এত কম, তারপরে আমি ক্লাস নিলাম, যারা ক্লাস করলো না তাদের মনে করো যে তাদের মধ্যে থেকে একটা বিরাট অংশ ফেল করে যাবে পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ছুটি কয়দিনের? ছুটি কয়দিনের? স্যার 7 দিনের স্যার, নেক্সট 28 তারিখ পর্যন্ত। 29 তারিখ পর্যন্ত, 31 তারিখে ক্লাস হবে, 31 তারিখ থেকে মানে থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ভালো থাকো, ঠিক আছে, শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তো।